এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি। আমি দেখছি যে জামায়াতে ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী আর এনসিপির সঙ্গে নাই। এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল, দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে, সেটি আর হচ্ছে না। আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারাইজেশন। না, আমি একটু মন্তব্য করব। জি। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, প্রথম কথা হচ্ছে যে এনসিপি তো একটা দল, কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না। তারা বৈষম্য বিরোধী আন্দোলন, সমন্বয়ক, অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল। সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সন্তান তুলো স্নেহ সাহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি। এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি সে সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে। কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো, দল মানে পলিটিক্যাল পার্টি, তারা রেজিস্ট্রেশন নিবে, নির্বাচনে যাবে, তাদের নিজস্ব একটা লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, একটা ইলেকশনের পলিসি তাদের আছে, তারা নির্বাচন করবে, তখন তো দল টু দল একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো। সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে, ইসলামী ছাত্র শিবির বলি, অন্যান্য দল, ছাত্র সংগঠন, ওকে। আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল, সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে। কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি, বিচ্ছিন্ন, না, আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশনে যেটা ছিলাম সেটাই আমরা আছি। দল হওয়ার পরে আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা সেখানে গিয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি। দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, রিলেশনটা কিন্তু আছে। এখন ইলেকশন নিকটে আসলে তখন পোলারাইজেশন হবে, সমীকরণ হবে, নির্বাচনে কে কিভাবে যাচ্ছে, কোনো অ্যালায়েন্স পরিষ্কার। হচ্ছে, কোনো জোট হচ্ছে, কার সাথে কি যাচ্ছে, যত আবার মনে হয় নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুরড হবে। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন, কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয়। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন 2024 সালে 5 আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে, সমন্বয়কদের সঙ্গে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি। যদি বোঝাপড়া নাও হয়, আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে। বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপির সমালোচনা করেছেন। এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি, এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা যে একটু অবস্থানের পরিবর্তন? আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা? জনাব মিয়া গোলাম পরোয়ার। ধন্যবাদ খালিদ ভাই। আমি খুব বিনয়ের সাথে বলবো যে না, আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল, আমাদের সম্মানিত আমিরে জামাত নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন, এখনো আমাদের অবস্থান সেটাই আছে। ইউটার্ন বলতে যেটা বুঝায়, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি। আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ, পরবর্তী যে প্রেস ব্রিফিংয়ে আমিরে জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন, আর আজকে ওনার ইউরোপ, ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিট দ্য প্রেস করেছেন, সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন, এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা। আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে, উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন, প্রথম সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনূস, ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন, তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর 25 অথবা 26 জুন। আমাদের আমিরে জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না। আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই, আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন, জি পুলিশ, স্যার, সিভিল আমি একটু অ্যাডমিনিস্ট্রেশন, স্যার আমি একটু জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে, আর মানবতা বিরোধী অপরাধের, জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে, দৃশ্যমান করে, যদি ওনারা এই ওনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন, আমাদের কোনো প্রবলেম নাই। এখন সেটা আবহাওয়ার জন্য, রমজানের জন্য
কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন, তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয়, ক্রস না করে। আলটিমেটলি মূল কথাটা তাই। জি এখন স্যার। এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে পারে। না স্যার, এখানে খালিদ ভাই, এখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 2025-এর ডিসেম্বর থেকে 2026 পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে 2024-এর ডিসেম্বরে। মানে তিনি একটি জি প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন। আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ, এই 17 তারিখে আমরা, আজকে 17 জি তারিখে জি 17 17 এপ্রিলের 17 তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি, কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনূসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই। তারা তখনও নির্বাচনের সময় আসে নাই, নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে। আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন। এই জন্য আমরা একটু জানতে চাইছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা, কারণ ডক্টর ইউনূস এটি আগেও বলেছেন যে 2025-এর ডিসেম্বর থেকে উনি 2026-এর জুনের মধ্যে নির্বাচন চান। কিন্তু তখন আমরা জামাতে ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, এখনো আসলে নির্বাচনটা করা যাবে না। এখন আবার জামাত ইসলামী বলতেছে যে না, 2025-এর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন, আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক। তো এটি একটু শিফট কিনা অধ্যাপক? আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে এটা শিফট এই অর্থে না, যে আপনার বোধহয় মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন, মাস, ক্ষণ, বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। রাইট। আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস, দিন, বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। রাইট। এবং আমাদের আমিরে জামাতও বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার তো অনেক করা দরকার। আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুকু প্রয়োজন 5-6টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে। আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক, ওইটাই রিজনেবল, ওইটুকু সময় দিতে আমরা রাজি। সেটা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, জুন হোক, গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে, উই হ্যাভ নো কমপ্লেইন, উই আর রেডি। আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন না, এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন। এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা? মানে অনেকে, কেন আমি প্রশ্নটা করছি, অনেকে বলছেন যে আপনারাই এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না, নির্বাচন পরে হোক, আগে সংস্কার হোক, আগে বিচার হোক, তারপরে নির্বাচন হোক। এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপির থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন, আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন। এটি একটি বলা আর কি। না, আমরা এটাকে শিফট না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল, এই ব্যাখ্যাটা আমাদের আমির জামাত করেছেন। এটাকে কেউ কেউ শিফট মনে করছেন। আমরা কিন্তু আচ্ছা, ঘোষিত ডেটের মধ্যেই আছি ওকে। এবং আমরা কখনো ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমির জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে, সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন মোড় নিচ্ছে, একটু ভিন্ন না, আমরা রূপ নিচ্ছে। সাক্ষাৎকারের প্রসঙ্গটি এতে আসছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার লেখালেখি, পড়াশোনাতে বোঝা যায়। আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনূসের সরকারের 5 বছর থাকা দরকার, ডক্টর ইউনূসের আরও অনেক দিন ক্ষমতায় থাকা দরকার। আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন, বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনূস আরেকটু বেশি সময় থাকলে ভালো হতো? না, আমরা তা বলি না খালিদ ভাই। এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক, রাজনৈতিক, নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে, সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি, এবং প্রফেসর ডক্টর ইউনূসও অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল। সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত। সেটার জন্য 5 বছর সময়, এটা আমার মনে হয় কেউই, মানে একটা ফ্রি ইলেকশনের জন্য 5 বছর সময় প্রয়োজন হয় না। তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয়। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে, আবার বিগত রমজান আমরা পার করেছি, আমাদের দ্রব্যমূল্য, আমাদের বিদ্যুৎ, আমাদের রেমিটেন্স, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি, নানান জায়গায় সূচক
ভালো, এই প্রশংসাটা সবাই করছে। সে কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয়, পলিটিক্সের অত ব্যাখ্যা, গঠনতন্ত্র, সংবিধান, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না, তারা মনে করে ভালোই তো আছি। সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে, আমরা এটাকে কখনো দূষণীয় বলে করি না। মানে স্যার, জিনিসটা যেটা হইলো, আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামীর একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না, পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি। বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামায়াতে ইসলামী যেগুলি যেগুলি করতে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া, বিভিন্ন জায়গায় তাদের জামায়াতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো, যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে, সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব, বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম। এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন ছিল, এরকম অনেকে মনে করতেছেন? এটা আমার মত না, আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে, অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না। আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, হ্যাঁ, কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে। হ্যাঁ। কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে কেমন সবগুলি ভাবে বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে শুরু না করে না উপাচার্য। না না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। তো জামাতে ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি, আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি। উদাহরণ দেই পারর ভাই, সেটা হচ্ছে জি, যে জি। লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার, কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার। না জামায়াতে জি। ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না। আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই, অস্বীকারও করেন নাই। সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন। তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি, পলিটিক্যাল ম্যাপিং, এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন, সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে, সেগুলো আমরা পরে আসবো, আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না, তো জামায়াতে ইসলামী কি করে, চুপচাপ থাকে, বলতে চায় না, এক ধরনের কৌশলের আশ্রয় নেয়। ওইটা আপনি কিভাবে দেখবেন? এই লন্ডনের বৈঠকটা কিন্তু শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি। না, ধন্যবাদ অবস্থা। খালিদ ভাই। আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি প্লিজ যে প্লিজ। জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না। আমরা সরাসরি তো বলি না, আমরা পরোক্ষ বা অসরাসরিও কখনো মিথ্যা বলি না। আপনার মিথ্যা প্রশ্ন আমাদের এড়ায় মধ্যে যান নেই। আর কি, তবে প্রশ্ন আমরা চুপ ঠিক, থাকতে পারি, যেই প্রশ্ন কখনো একটু কখনো চুপ থাকি, আনকমফোর্টেবল, এটা ঠিক। এটা আপনার একটু এড়ায় এটা যান। ঠিক। অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না, মিথ্যা বলেন না, ঠিক ঠিক এড়ায় যান আর কি। আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে। যাই হোক, এইটা যদি আপনি একটু আচ্ছা বলেন। ঠিক আছে। যেটা তো আমি এইটা একটু বলে নিই, জি। আপনি যেটা শুরু জি, করেছেন লন্ডনের আজকে মিটিং। আমাদের সম্মানিত আমির জামাত জি মিড দ্য প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম, ব্রাসেলস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন, বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন। তো উনি কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন। তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসেছেন। ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে। তো যেহেতু উনি গেলেন, উনি এই চিন্তাতেই গিয়েছেন, সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই, যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম, উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মী, এখন একদিকে তিনি অসুস্থ, আবার একদিকে তিনি মজলুম, তার উপরে অনেক জুলুম করা হয়েছে। তো উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার, যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি। তো যেহেতু লন্ডন যাচ্ছি, সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো, এটা উনি চিন্তা করে ব্রাসেলস, বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন, এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন, তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে, সেইভাবেই উনি আমি মাঝখানে একটা প্রশ্ন করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে 5 আগস্টের পর, আমি যদি ম্যাপিংটা বলি, সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুযুধান অবস্থানে। জনাব শফিকুর রহমানও, জনাব মিয়া গোলাম পারোয়ারও, তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন, বিএনপির অতীত তুলে
তুলে ধরে কথা বলেছেন বিএনপির নেতৃত্বের জায়গা থেকে। আসলে জামায়াত ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না, কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন। এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি। আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা, যেটা ঢাকায়ও হতে পারত, ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো, এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে? জামায়াত আর বিএনপির মধ্যে কি আবার পুনর্বন্ধুত্ব তৈরি হবে? আমি বুঝতে পেরেছি খালিদ ভাই, আমি এই প্রসঙ্গটাই আসবো। তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামাতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে, এটা মিডিয়াতে নানানভাবে এসছে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীর পতিত স্বৈরাচার যখন বিদায় নিল, রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ। আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি, লং টাইম করেছি, সকলেই আমরা নির্যাতিত। জামাত শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে, শেষ জুলুম আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে। বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে, তারাও মজলুম। আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুম এর শিকার হয়েছেন, তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে, আয়না ঘরে ক্রস ফায়ার, রিমান্ড। তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে, এটা সম্পর্ক আমাদের ছিল। কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো, পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে, এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো, এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে এই ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে, জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে। তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা, এটা তো খুব ন্যাচারাল, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা ছিল। কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে, ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ, খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি, সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে। যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করত, তাদের ভাষা, আমি সে ভাষাগুলো এখানে আর বলতে চাই না, যে কোনো জিনিস তিক্ত না হোক, সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম। তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া, যে ওই সমালোচনাটা যে সত্য নয়, তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজে নিয়ম মেনে না দিই, তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে। সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত, বক্তব্য, বিতর্ক, এটা খুব, আমি মনে করি যে দর্শনীয় কিছু নয়। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা কিছু ভুল কথা হলে, ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র। এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, দূরত্ব, বিতর্ক, ঝগড়া হচ্ছে, এরকম কিছু না। তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে। আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক, পলিটিক্যাল নানান ইস্যুতে, এই যে রমজান, ইফতার, নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, ফোনে কথা হয়। তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র, তাদের মধ্যে কোনো বিতর্ক, বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোনো স্পেস এখানে তারা পেয়ে যায়, তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তারা আনন্দিত হয়। এই দিকে আমাদের কারণই যাওয়া উচিত নয়। আমি মনে করি উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে এই ফিলিংসটা এসেছে, এই সচেতনতা এসেছে। তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ, আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্টসি, এই সৌজন্যতা, এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে। আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো, মতের পার্থক্য ভালো, সেটা যেন বিরোধে রূপান্তরিত না, বিরোধে রূপান্তরিত না। এ ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ সচেতন হতে পারবো। এই সাক্ষাৎ হয়তো আমাদেরকে সেই পজিটিভ দিকে নিয়ে যেতে পারে।